নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, চন্দ্রবাবু নাইডুর ছেলে নারা লোকেশ, তার সঙ্গে এবার নরেন্দ্র মোদী নিজে ডেকে কথা বললেন এবং বৈঠক হলো প্রধানমন্ত্রীর দপ্তরে। কিন্তু কেন সেটা হলো ভাইস প্রেসিডেন্ট ইলেকশনের ঠিক কয়েকদিন আগে বাকি থাকতে। আমরা জানি যে সমস্ত এমপিদেরকে প্রধানমন্ত্রী নিজের বাসভবনে ডেকেছেন 8ই সেপ্টেম্বর, ঠিক ভোটের আগের দিন। কিন্তু আজকে হঠাৎ করে 5ই সেপ্টেম্বর কেন প্রধানমন্ত্রী ডাকলেন নারা লোকেশকে? কেন নারা লোকেশ এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন? তার কারণ নারা লোকেশের সঙ্গে কি কোথাও গিয়ে এই মুহূর্তে কিংবা চন্দ্রবাবু নাইডুর সঙ্গে কোথাও গিয়ে এই মুহূর্তে আইএনডিআই এর জোটের যে সম্পর্কটা সেটা ভালো, সেই খবরটার জন্যই এইটাই কিন্তু সবচেয়ে বড় কারণ। এই মুহূর্তে সারা দেশ কিন্তু এই যে খবরটা সেটার থেকে মুখ ঘুরিয়ে রাখতে পারবে না। এই মুহূর্তটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। তার কারণ প্রধানমন্ত্রী অমিত শাহ, তারা দুজনেই কিন্তু ভয় পেয়ে আছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি এই মুহূর্তে কিন্তু কনফিডেন্স পাচ্ছেন না উপরাষ্ট্রপতি পদের নির্বাচনের ক্ষেত্রে, এবং অবশ্যই তার সঙ্গে বিভিন্ন বিষয় রয়েছে, সেই সমস্তটা নিয়ে আলোচনা করব। কি আজকে বিষয় আলোচনা হলো, নারা লোকেশকে কেন 7 তাড়াতাড়ি ডেকে পাঠাতে হলো, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আগে থেকে এই মিটিং এর কোনো ধরনের কোনো খবর ছিল না, তাহলে কেন নারা লোকেশ, একটা রাজ্যের একজন সাধারণ মন্ত্রী, তিনি গিয়ে একদম সরাসরি দেখা করবেন দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে? সেই সুযোগ তো সবাই পান না, এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, তিনিও সেই সুযোগ পান না। তাহলে সেক্ষেত্রে নারা লোকেশ কেন এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন, সমস্তটা নিয়ে আলোচনা করব। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই এই ভিডিও দেখুন, স্কিপ না করে শেষ পর্যন্ত। এই মুহূর্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এই প্রেক্ষাপট অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের ক্ষেত্রে মোদী সরকার কনফিডেন্স পাচ্ছে না যে তাদের যে 240 জন সাংসদ আছে তারাও সবাই ভোট দেবেন। সেই অবস্থায় যদি শরিক দল একদম অন্ধ্রপ্রদেশ থেকে চন্দ্রবাবু নাইডু টিডিপি পার্টি, তারা যদি ভোট না দেয়, 18 জন যদি এই মুহূর্তে ক্রস ভোটিং করে, তাহলে কিন্তু বেকায়দায় পড়বে বই কি সিপি রাধাকৃষ্ণন, এবং সেটা যে খুব একটা সুখকর পরিস্থিতি হবে না। এবং আগামী 2027 সাল পর্যন্ত এই যে উপরাষ্ট্রপতি থাকবেন সুদর্শন রেড্ডি, সেটা যদি কোনোভাবে হয়, তাহলে রাজ্যসভার অভ্যন্তরে অন্তত জেপি নাড্ডা, তিনি যেভাবে রাজ্যসভাটাকে কন্ট্রোল করেন, সেটা যে আর হবে না, সেটা কিন্তু ইতিমধ্যেই বোঝা যাচ্ছে। এবং সেই জায়গা থেকেই এই মুহূর্তে কিন্তু বারংবার খবর উঠে আসছে যে রেমন্ত রেড্ডি, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী, একদম বলা যেতে পারে রাহুল গান্ধীর শিষ্য কিংবা কংগ্রেসের অত্যন্ত ঘনিষ্ঠ একজন, এবং তার সঙ্গে তিনি কিন্তু পুরনো তার যে সঙ্গী, সেটা কিন্তু অবশ্যই রাজনৈতিক গুরু বলা যেতে পারে চন্দ্রবাবু নাইডু, তার সঙ্গে একতাবদ্ধ ছিলেন। আপনারা বুঝুন ভালো করে যে আগে কিন্তু তেলেঙ্গানার যে রাজ্যটা, সেটা কিন্তু অন্ধ্রপ্রদেশের মধ্যেই ছিল, এবং সেই সময় এই মুহূর্তে তেলেঙ্গানার যে মুখ্যমন্ত্রী রেমন্ত রেড্ডি, তিনি কিন্তু সেই অন্ধ্রপ্রদেশ, অর্থাৎ অবিভক্ত অন্ধ্রপ্রদেশ, সেখানকার নেতা ছিলেন, এবং তাকে নেতা বানিয়েছিলেন কে? এই চন্দ্রবাবু নাইডু, এবং তাকে রাজনীতিতেই মূলত নিয়ে এসেছিলেন চন্দ্রবাবু নাইডু। তাই জন্য পরবর্তীতে যখন তেলেঙ্গানা বিভক্ত হয়ে যায়, তিনি সেখানে কংগ্রেসের পক্ষ থেকে একদম মুখ্যমন্ত্রী হিসেবে এখনো পর্যন্ত আছেন। কিন্তু যে খবরগুলো উঠে আসছিল যে বারংবার চন্দ্রবাবু নাইডুর সঙ্গে রেমন্ত রেড্ডি কথা বলছেন, এবং জগনমোহন রেড্ডি অন্ধ্রপ্রদেশের বিরোধী দলনেতা, তিনি যে কথাটা কয়েকদিন আগেই বলেছিলেন যে হটলাইন আছে রাহুল গান্ধীর সঙ্গে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর, এবং সেই হটলাইনের মাধ্যমটা কিন্তু রেমন্ত রেড্ডি, এবং সেই খবরগুলো কিন্তু একদম হাওয়ায় হাওয়ায় উঠে আসা খবর নয়। তাহলে আজকে কিন্তু ডেকে পাঠাতেন না নারা লোকেশকে প্রধানমন্ত্রী? দেশের প্রধানমন্ত্রী একজন রাজ্যের সাধারণ মন্ত্রীকে ডেকে পাঠাচ্ছেন। আপনারা কোন রাজ্যের ক্ষেত্রে এটা দেখেছেন? সেরকম কিন্তু সাধারণত হয় না ঘটনাটা। এবং অত্যন্ত ইম্পর্টেন্ট কিন্তু সময়টা কেন গুরুত্বপূর্ণ, তার কারণ সামনেই রয়েছে কিন্তু একদম উপরাষ্ট্রপতি পদের নির্বাচন, এবং যে নির্বাচনটা কিন্তু বিজেপির কাছে বিহার ভোটের আগে একটা প্রেস্টিজ ফাইট, শুধু নয় মরণ বাঁচন লড়াই। বিজেপি কিন্তু ইতিমধ্যেই কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়া, সেখানে হয়তো বিজেপিরই প্রার্থী জিতেছেন রাজীব প্রতাপ রুডি, তিনি বিজেপির এমপি, কিন্তু তিনি অমিত শাহের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। অর্থাৎ অমিত শাহ নিজে না দাঁড়ালেও অমিত শাহ যে প্রার্থীকে দাঁড় করিয়েছিলেন তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন রাজীব প্রতাপ রুডি, এবং তিনি জিতে গিয়েছেন। সেই যে ক্রস ভোটিং, সেই যে সিক্রেট ব্যালটে যা কিছু হতে পারে, এবং কোন পলিটিক্যাল পার্টি তাদের যে হুইপ জারি করা যে একেই ভোট দিতে হবে, সেটা কিন্তু করতে পারে না এই উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচনগুলোর ক্ষেত্রে। সেই জায়গা থেকেই কিন্তু একদম এমপিদেরকে রীতিমতন বোঝাতে হয়, নিজেদের দিকে আনতে হয়, বিভিন্ন পলিটিক্স খেলতে হয়। সেই জায়গাটা নিয়ে কিন্তু বারংবার প্রশ্ন উঠছে, এবং আজকে নারা লোকেশ, তাকে কিন্তু ডেকে পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং যেটা খবর উঠে আসছে এই মুহূর্তে, কিন্তু অবশ্যই
নারা লোকেশ তিনি কিন্তু তেলেগু দেশম পার্টি, যেটা টিডিপি পার্টি অন্ধ্রপ্রদেশে, সেটা মুখ হিসাবে চন্দ্রবাবু নাইডু থাকলেও সেই পার্টি কিন্তু সম্পূর্ণভাবে ইতিমধ্যেই 42 বছর বয়সী নারা লোকেশ তিনিই চালান। তিনি সম্পূর্ণ সরকার থেকে দল সম্পূর্ণটা কন্ট্রোল করেন। তিনি এখনই যে অবস্থায় আছেন, তিনি কিন্তু সম্পূর্ণ যে অন্ধ্রপ্রদেশের কার্যভার সেটা তারই বকলমে চালানো, এবং অন্ধ্রপ্রদেশের যেহেতু অবশ্যই একটা লেগাসি মেনটেন করে আসছেন চন্দ্রবাবু নাইডু, সেহেতু তিনি এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী আছেন। তবে অবশ্যই কিন্তু চন্দ্রবাবু নাইডু তার এই 5 বছরের যে টার্ম সেটা শেষ করবেন না, তেমনই কিন্তু খবর। এবং অবশ্যই এই মুহূর্তে বিভিন্ন ধরনের খবর কিন্তু ঘুরে বেড়াচ্ছে যে আইএনডিআইএ জোটের পক্ষ থেকে কিন্তু চন্দ্রবাবু নাইডুকে এমন অফারও পর্যন্ত করা হচ্ছে বা তার কাছে বিভিন্ন ধরনের নির্দেশ যাচ্ছে রাহুল গান্ধী মাল্লিকার্জুন খার্গের পক্ষ থেকে, যে চন্দ্রবাবু নাইডু যদি আইএনডিআইএ জোটের পক্ষে আসেন তার 18 জন সাংসদ নিয়ে, এবং তার সঙ্গে শুধুমাত্র তিনি আসলেই হবে না, তার সঙ্গে বিভিন্ন দক্ষিণ ভারতের ছোট ছোট অনেক দল আছে, তাদেরকেও কিন্তু দায়িত্ব দেয়া কিংবা তাদেরকে একতাবদ্ধ করে চন্দ্রবাবু নাইডু যদি আইএনডিআইএ জোটের দিকে আসেন, তাহলে কিন্তু অবশ্যই এই মুহূর্তে চন্দ্রবাবু নাইডু হতে পারেন ভারতবর্ষের পরবর্তী প্রধানমন্ত্রী। তেমন একটা প্রেক্ষাপটও কিন্তু তৈরি হয়েছে, তেমন একটা সম্ভাবনার কথাও কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন। এগুলো কিন্তু সম্পূর্ণ একটা প্রস্তাব যাচ্ছে চন্দ্রবাবু নাইডুর কাছে আইএনডিএ জোটের পক্ষ থেকে, যার উপর ভিত্তি করে কিন্তু ইতিমধ্যেই মাল্লিকার্জুন খার্গেকে আমরা বলতে শুনেছি বিহারের মাটিতে দাঁড়িয়ে যে এই সরকার 6 মাসের বেশি টিকবে না। সুতরাং এই যে অবস্থানটা, সেটা কিসের উপর ভিত্তি করে, কোন জোরে দাঁড়িয়ে তারা বলছেন, এবং সেখান থেকে এই মুহূর্তে আজকের যে বক্তব্যটা উঠে আসছে যে এই যে উপরাষ্ট্রপতি নির্বাচনটা হবে, সেখানে যাতে চন্দ্রবাবু নাইডু বা নারা লোকেশদের যে দল তেলেগু দেশম পার্টি, তাদের 16 জন সাংসদ আছে, লোকসভাতে 2 জন আছে, রাজ্যসভাতে মোট 18 জন সাংসদ, তারা যাতে কোনো মতে ক্রস ভোটিং না করে, সেটার জন্য একটা রিকোয়েস্ট করেছেন প্রধানমন্ত্রী। দেশের প্রধানমন্ত্রী তার শরিক দলকে রিকোয়েস্ট করেছেন, এমন খবর কিন্তু ভেসে বেড়াচ্ছে এই মুহূর্তে। অবশ্যই এই যে সাক্ষাৎ, সেটা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ, তার কারণ বড় বড় কেন্দ্রীয় মন্ত্রী তারা দেখা করতে পারেন না, তারা তাদের বক্তব্যটা পীযূষ গোয়েলকে বলেন এবং পীযূষ গোয়েল প্রধানমন্ত্রী অব্দি পৌঁছে দেন। সেরকম কথা আমরা বিভিন্ন সময় শুনতে পারি। বিভিন্ন যে শরিক দল রয়েছে তারা দেখা করতে পারেন না প্রধানমন্ত্রীর সঙ্গে। নীতিশ কুমার বিভিন্ন সময় যান কিন্তু দেখা হয় না তার, তিনি আবার ফিরে আসেন। এই যে বিষয়গুলো ঘটে, সেখানে নারা লোকেশ কেন এতটা গুরুত্বপূর্ণ হলো উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের ঠিক আগে? আরেকটা বিষয় আপনাদের আরো একবার মনে করিয়ে দিয়ে, এর আগের ভিডিওতেই বলেছি যে জগদীপ ধনখড় দিল্লিতে বসে কিন্তু তার মতন করে একটা প্ল্যান করছেন। তার বাড়িতে বিভিন্ন এমপিদের যাতায়াত কিন্তু চলছে ইতিমধ্যেই। তার বাড়ি বলতে তিনি এখন যেখানে রয়েছেন চৌটালা হাউস, চৌটালা পরিবারের যে বাংলো বাড়িতে তিনি রয়েছেন ছত্তরপুরে দক্ষিণ দিল্লিতে, সেখানে কিন্তু বিভিন্ন মানুষজন ইতিমধ্যেই যাতায়াত শুরু করেছেন। সুতরাং এই যে নারা লোকেশ, তার সঙ্গে জগদীপ ধনখড় সম্পর্কিত আছেন তেমন কোনো খবর আছে কিনা আমরা জানি না। তবে এই নারা লোকেশ কিন্তু অবশ্যই জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করেছিলেন 18ই জুন, ডেটটা 18ই জুন, এবং তার ঠিক 1 মাস 3 দিন পর জগদীপ ধনখড়কে কিন্তু রীতিমতন রিজাইন দিতে হয় শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে। তার কারণ এটার পেছনে যে খবরটা উঠে আসছে যে নারা লোকেশকে সেদিন জগদীপ ধনখড় কিন্তু বলেছিলেন যে ইতিমধ্যে যে অবস্থা এনডিএ সরকারের, যেভাবে এনডিএ চলছে, বিভিন্ন বিল চাপিয়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন কিছু তারা করে ফেলছে, সেগুলো কাউকে আর পাত্তাই দিচ্ছে না। সেইখানে আইএনডিআইএ জোট কিন্তু একদম চন্দ্রবাবু নাইডুর জন্য ওয়েট করছে, এবং সেই কথাটা কোথাও অফিসিয়ালস যারা ছিলেন তাদের মাধ্যমে লিক হয়ে যায়, এবং সেখান থেকেই কিন্তু মূল যে জায়গাটা একদম জগদীপ ধনখড়ের উপর রীতিমতন রাগ করা কিংবা জগদীপ ধনখড়ের উপর যে মনক্ষুণ্ণ হওয়া, সেটা কিন্তু সেইখান থেকে সূত্রপাত। তা না হলে কেন একটা রাজ্যের সাধারণ মন্ত্রী তার সঙ্গে ভারতবর্ষের উপরাষ্ট্রপতি দেখা করবেন? সেটা কি গুরুত্ব, সেটা কোন প্রেক্ষাপটে দেখা, সেটা যেমন একটা বক্তব্য, অবশ্যই সাক্ষাৎ হতেই পারে, সাধারণ সাক্ষাৎ হতেই পারে, কিন্তু সেটা সাধারণ সাক্ষাৎ হয়নি তেমনই খবর উঠে আসছিল। এবং এই মুহূর্তে জগদীপ ধনখড় আবারও কোনোভাবে যোগাযোগ করছেন কিনা নারা লোকেশের সঙ্গে কিংবা একদম চন্দ্রবাবু নাইডুর সঙ্গে আমরা জানি না। তবে এই বিষয়গুলো কিন্তু ঘুরে বেড়াচ্ছে যে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে একটা সম্পর্কিত রয়েছেন একদম আইএনডিআইএ জোটের পক্ষ থেকে কংগ্রেস নেতৃত্ব, এবং যে সুদর্শন রেড্ডির নামটা যে আইএনডিআইএ জোট প্রপোজ করেছে একদম উপরাষ্ট্রপতি পদের জন্য, সেটাও কিন্তু চন্দ্রবাবু নাইডু
নাইডুকে জিজ্ঞাসা করার পর চন্দ্রবাবু নাইডু সম্মতি জানিয়েছিলেন, তাই জন্যই সুদর্শন রেড্ডির নামটা প্রকাশ করা হয়েছে। সামগ্রিকটা অবশ্যই তাৎপর্যপূর্ণ। এই খবর এখনো পর্যন্ত কিন্তু যতদূর আমরা দেখতে পেয়েছি বিশেষ কোনো ইউটিউব চ্যানেল কিংবা বিশেষ কোনো মেইনস্ট্রিম মিডিয়াতেও দেখানো হয়নি, অবশ্যই তেলেগু মিডিয়া ছাড়া। কিন্তু এই মিটিং কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ। 5ই সেপ্টেম্বর এবং 9ই সেপ্টেম্বর যেখানে উপরাষ্ট্রপতি নির্বাচন, সেখানে 5ই সেপ্টেম্বর 18 জন এমপির জন্য রিকোয়েস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কারণ তারা কনফিডেন্ট নন। 2022 সালে যখন জগদীপ ধনখড় নির্বাচিত হয়েছিলেন সেরকম পরিস্থিতি এখন আর নয়। বিজেপি এখন বেশ খানিকটা টলমলে অবস্থায়। এখন তাদের গুজরাট লবির কথায় সবকিছু নির্ধারিত আর হয় না। সেই জায়গা থেকেই নারা লোকেশ তাকে রিকোয়েস্ট করতে হলো। সুতরাং সামগ্রিক প্রেক্ষাপট কিন্তু অবশ্যই বেশ খানিকটা টলমলো। আপনারা কি মনে করেন এই সামগ্রিক প্রতিবেদনের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং মল্লিকার্জুন খাড়গের যে কথা 6 মাসের বেশি এই সরকার টিকবে না, সেটা কি আদৌ সত্যি হবে? কি মনে হয় আপনাদের? বাস্তব কতটা এবং কতটা সম্ভাবনা সেটা অবশ্যই লিখুন। কিন্তু সেই সম্ভাবনাময় শিল্পের নামই রাজনীতি। আমরা জানি না কখন কি হয়ে যায়, কিন্তু ইতিমধ্যে যে খবর উঠে আসছে যে নারা লোকেশ তাকে কিন্তু শুধু শুধু ডেকে পাঠায়নি এবং অন্ধ্রপ্রদেশের কোনো ধরনের কোনো বিষয় আলোচনা করার জন্য কিংবা কোনো ইনভেস্টমেন্টের জন্য নারা লোকেশ এসেছেন, এরকম বিভিন্ন বিষয় উঠে আসতে পারে। কিন্তু তার জন্য তো চন্দ্রবাবু নাইডুর সঙ্গে কয়েকদিন আগেই একদম অমিত শাহের বৈঠক হয়েছে, সেই সময় কথাও তাদের হয়েছে। তার পরবর্তীতে কেন হঠাৎ করে নারা লোকেশকে ডাকতে হবে? তার কারণ এটাই বোধহয় যে নারা লোকেশ এখন সম্পূর্ণ টিডিপি পার্টিটা তার হাতে রাস্তা। টিডিপি পার্টির সংগঠন থেকে সরকারের সম্পূর্ণ রাস্তা কিন্তু নারা লোকেশের হাতে। তাই জন্যই বোধহয় তাকে ডেকে পাঠাতে হলো। আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। প্রত্যেকটি ভিডিও লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।